27 বছরের একজন ফার্মার, মানে একজন পুরুষ। তো উনি হচ্ছে যখন খেতে কাজ করতেছিল বা ফিল্ডে কাজ করতেছিল, তখন হোয়াইট করে একটা রাসেল ভাইপার হচ্ছে তাকে কামড় দিছে। তো রাসেল ভাইপার বা সাপটা যখন তাকে কামড় দিল, এই পার্সনটাকে কামড় দিছে। তো কামড় দেওয়ার পরে তার 6 ঘন্টা পরে, 6 আওয়ার্স লেটার, দেখা গেল তার গাম, মানে পার্সনটার যে গাম বা দাঁতের মাড়ি আছে সেখান দিয়ে ব্লিডিং। পাশাপাশি তার হেমাচুরিয়া হচ্ছে, অর্থাৎ প্রস্রাব দিয়ে রক্ত যাচ্ছে, প্রচুর রক্ত যাচ্ছে, এবং তার সোয়েলিংও হয়েছে, ওই জায়গাটাতে অনেক বেশি সোয়েলিং হয়েছে। তো এই যে কন্ডিশনগুলো আমরা দেখলাম না, যে তার গাম ব্লিডিং হইলো, হেমাচুরিয়া হইলো, এবং সেখানে সোয়েলিংও হয়েছে। আচ্ছা, তো এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু ডিআইসির কারণে হয়েছে, এটা আমরা মোটামুটি একটু গেস করতেই পারি, বা ডিসিমিনেটেড ইন্টাভাস্কুলার কোয়াগুলেশনের কারণে হয়েছে। এখন এটা বলতে কি বোঝায়, নামের মধ্যেই কাহিনীটা আছে। দেখো, এই যে একটা ব্লাড ভেসেল, তো ব্লাড ভেসেলের জায়গায় জায়গায়, ধরো এই জায়গায় একটা ক্লট ফর্মেশন হয়েছে, এই জায়গায় একটা ক্লট ফর্মেশন হয়েছে। সো এরকম ডিসিমিনেটেড ওয়েতে বা ছড়ানো ছিটানো ওয়েতে ব্লাড ভেসেলের মধ্যে হুটহাট ক্লট ফর্মেশন হয়ে আছে বা হুটহাট ক্লট ফর্মেশন হয়ে গেছে। তো এই যে এত বেশি ক্লট ফর্মেশন হলে কী হবে, এটা মারাত্মক একটা ঘটনা না? দেখো, ব্লাড ভেসেলের মধ্যে যদি মানে যেখানে সেখানে ক্লট ফর্মেশন হয়ে থাকে, তাহলে সেটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে এখানে মানে আমাদের যে প্লাটিলেট থাকে, প্লাটিলেটস বা ব্লাড ভেসেলের মধ্যে একটা, মানে ব্লাড সেলের মধ্যে একটা টাইপ প্লাটিলেটস, পাশাপাশি এখানে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরও থাকে। আমাদের এখানে তো প্লাজমাও থাকে, ব্লাড ভেসেলের মধ্যে তো প্লাজমাও থাকবে, ফ্লুইড পোর্শন যেটা ব্লাডের। তো ওইখানে ক্লটিং ফ্যাক্টর থাকে। তো এই ক্লটিং ফ্যাক্টরগুলা এবং এই প্লাটিলেট বা ব্লাড সেলগুলা, এগুলা ওই ক্লট ফর্মেশন, অর্থাৎ এটা ফর্মেশনে, সো এইগুলা ফর্মেশনের জায়গায় কিন্তু এগুলো ইউজ হয়, কনজিউম হয়। তো এগুলা যখন ওই জায়গায় মানে কনজিউম হয়ে যাচ্ছে, তখন ফার্দার বডিতে কিন্তু যখন মানে হয় কি, যে এগুলো একবার ফর্মেশন হয়ে গেলে বডিতে ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাবে। কেন ব্লিডিং টেন্ডেন্সি বাড়বে? কারণ এই যে প্লেটিলেট বলো, ক্লটিং ফ্যাক্টরগুলো বলো, এগুলো তো বডিতে যাতে ব্লিডিং না হয় এটা আটকায় রাখতে সহযোগিতা করে। তো এইগুলা যখন এদের নর্মাল ফাংশন করার জন্য না থেকে, এরা হলো এই যে অ্যাবনর্মাল ক্লটগুলো ফর্মেশন হয়েছে সেই জায়গায় কনজিউম হয়ে যাচ্ছে, সেগুলো ফর্মেশনে ব্যস্ত। সো বডির নর্মাল যে ব্লিডিং হবে না, যে কারণে হয় না, সেগুলা প্রোটেকশনে তো এরা আর হেল্প করতে পারতেছে না। ক্লটিং ফ্যাক্টরগুলো, প্লেটেটগুলো সেই জায়গায় কাজ না করতে পারে, নর্মাল ফাংশন না করতে পারে, এরা অ্যাবনর্মালকে কম্পেনসেট, ব্যাকনর্মালকে মানে অ্যাবনর্মাল ফর্মেশনে যাচ্ছে। সো ওভারঅল কথা এজন্যই বডিতে ব্লিডিং টেন্ডেন্সি বাড়বে, কারণ এগুলাই তো থাকতে পারতেছে না, এগুলো তো এনাফ পরিমাণে বডিতে থাকতে পারতেছে না, এরা ইউজ হয়ে যাচ্ছে। সেই জন্য বডিতে ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাবে। দেখা যায় বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হবে, গাম থেকে ব্লিডিং হচ্ছে, নোজ থেকে ব্লিডিং হচ্ছে, হেমাচুরিয়া হচ্ছে, আরও অনেক প্রবলেম হবে। তো এটাই হচ্ছে কথা। এই জন্য ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন একটা সিরিয়াস ক্লটিং ডিসঅর্ডার, ব্লাড ক্লটিং ডিসঅর্ডার, যেটাতে দেখা যায় যে ব্লাড ভেসেলে অ্যাবনর্মাল ক্লটিং হয় যেখানে সেখানে, বা অল ওভার দ্য বডি, থ্রু আউট দ্য বডি, ডিসিমিনেটেড ওয়েতে, মানে ছড়ানো ছিটানো ওয়েতে। এবং এখানে প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টরগুলো কনজামশন হয়ে যায়, ইউজ হয়ে যায়। এই জন্য এটাকে আমরা কনজামশন কোয়াগুলোপ্যাথি বা ডিফাইব্রিনেশন সিনড্রোমও বলতে পারি। এবং আনকন্ট্রোল ব্লিডিং কিন্তু হইতে পারে। এখন বলতে পারো, ভাইয়া এই যে স্নেক বাইট করলো এটার সাথে কি সম্পর্ক? এই যে স্নেক বাইটটা করলো, এই স্নেক বাইটটা একটা ট্রিগার হিসেবে কাজ করে। এখানে যে স্নেক বাইটের ফলে স্নেক ভ্যানমটা ছিল, এই ভ্যানমটা বডির যে কোয়াগুলেশন ক্যাসকেড বা কোয়াগুলেশন হওয়ার যে প্রসেস, বিভিন্ন পাথওয়ে, ইন্ট্রেনজিক পাথওয়ে আছে, এক্সট্রেনজিক পাথওয়ে আছে, আমরা জানি। তো এই কোয়াগুলেশন ক্যাসকেডটাকে অ্যাক্টিভেট করে দেয়, ফলে বডিতে কোয়াগুলেশন প্রসেসটা অটোমেটিক্যালি চালু হয়ে গেছে। ব্যাপারটা এরকম, এটা একটা ট্রিগার হিসেবে কাজ করে, যেই ট্রিগারের কারণে বডিতে কোয়াগুলেশন অটো অন হয়ে যায়, কোয়াগুলেশন শুরু হয়ে গেছে, সেই জায়গায় প্লাটিলেট, ক্লটিং ফ্যাক্টরগুলো ইউজ হয়ে গেছে। ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আসলে যে তাহলে কী কী ট্রিগার আছে এরকম সিভিয়ার কিছু, মানে এই যে ট্রিগারের কথা আমরা বলবো, এই ট্রিগারগুলো কী করে আমাদের ব্লাডে ক্লট সিস্টেম বা কোয়াগুলেশন যে ক্যাসকেড সেটাকে অ্যাক্টিভেট করে দিবে, ফলে বেশি বেশি ক্লটিং হবে, বিভিন্ন ওই যে ইন্ট্রেনজিক এক্সট্রেনজিক পাথের মাধ্যমে ক্লটিংয়ের বিষয়টা বেশি মানে এক্সাজারবেট হবে। যেমন হচ্ছে সিভিয়ার ট্রমা, যদি অনেক বেশি ইঞ্জুরি হয়, সেটা হতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে, বা দেখা যায় যে চাইল্ড বার্থের সময় অ্যামনিওটিক ফ্লুইড, কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডের ইম্বোলিজমের কারণে, ক্যান্সারের কারণে, স্পেশালি মিউসিন প্রডিউসিং যে সকল ক্যান্সার আছে, স্পেশালি প্রোস্টেটের ক্যান্সার, বা হচ্ছে তোমার প্যানক্রিয়াসের ক্যান্সার, তারপরে গ্যাস্ট্রিক ক্যান্সার, এগুলা মেইনলি কিন্তু এগুলার ক্ষেত্রে, এই সকল অ্যাডিনোকার্সিনোমা যেগুলা, এগুলার ক্ষেত্রে মেইনলি হচ্ছে
এই কন্ডিশনগুলো ক্রিয়েট হইতে পারে। এবং অ্যাকিউট মায়োলোসাইটিক যে লিউকেমিয়া আছে, সো এই লিউকেমিয়াতেও কিন্তু পার্সনের এরকম হইতে পারে। সো এই লিউকেমিয়াতে দেখা যায় যে পার্সন কিন্তু অনেক দ্রুত মারা যাইতে পারে ডিআইসি হয়ে, ঠিক আছে। এবং স্নেক বাইট, এটা আমি বললাম। এবং অনেক বেশি সিভিয়ার ইনফেকশন যদি হয়, সেপসিস হয়, ধরো কারোর অনেক বেশি বার্ন হয়েছে, অনেক বেশি পুড়ে গেছে, তো পুড়ে যাওয়ার কারণে যে সেপসিস হয়েছে, স্পেশালি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়েছে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, নিসেরিয়া মেনিনজিটাইটিস যেটা, ওইটা দ্বারা মেনিঙ্গোকক্কাল ইনফেকশন হয়েছে। সো এগুলো কিন্তু বেশি কন্ট্রিবিউট করে। এবং কারণ ওই ব্যাকটেরিয়াগুলো টক্সিন রিলিজ করে, এবং ওই টক্সিনগুলো কিন্তু এই বডির কোয়াগুলেশন সিস্টেমকে অ্যাক্টিভেট করে বেশি কোয়াগুলেশন করায় বা বেশি ক্লটিং ফর্মেশন করায়। ফলে বেশি ক্লটিং ফর্মেশন করলে দেখা গেছে এটা মানে যখন ক্লটিং ফর্মেশন হলো সেটাকে আমরা ধরো থ্রম্বাই বলতেছি, থ্রম্বাই। এই থ্রম্বাইগুলো পরবর্তীতে আবার ডিসলজ হয়ে এরা ইমবোলাই হয়ে যাচ্ছে, মানে এরা ছোটাছুটি করতেছে। এবং দেখা গেছে ধরো কিডনির একটা ভেসেলে যে এরা আটকায় আছে, চিপকে আছে, ফলে কিডনি দিয়ে রক্ত চলাচল করতে পারতেছে না, ব্লাড কিডনিতে যাইতে পারতেছে না, ফলে ব্লাড কিডনিতে না যাওয়ার কারণে রিনাল ফেলিওর হচ্ছে। সেরকম বিভিন্ন প্রবলেম কিন্তু হইতে পারে, ঠিক আছে। ধরো অনেক বেশি পুড়ে গেছে বা অনেক বেশি ঠান্ডা বা হাইপোথার্মিয়া কারণেও কিন্তু এরকম হইতে পারে। এবং এন্ডোথেলিয়াল ইনজুরি যদি অনেক হয়, মানে এন্ডোথেলিয়াল মানে ব্লাড ভেসেলের এই যে মানে লাইনিং থাকে, ব্লাড ভেসেলের যে লাইনিং থাকে, লাইনিং সেল থাকে, যে এপিথেলিয়াল সেল ব্লাড ভেসেলে, সেটাকে আমরা এন্ডোথেলিয়াল বলি। তো এন্ডোথেলিয়ালে যদি মানে ইনজুরি হয়, ধরো এখানে এইটুক নাই, এন্ডোথেলিয়াল এইটুক ইনজুরি হয়ে গেছে, ফলে এই জায়গায় যে কোলাজেনটা আছে এটা এক্সপোজড হয়ে যাবে, কোলাজেন ফাইবার যেগুলো আছে। সো পরবর্তীতে কিন্তু ক্লটিংটা বেশি অ্যাক্টিভেটেড হয়ে যাবে, এবং ক্লটিং অ্যাক্টিভেটেড হয়ে এখানে প্লাটিলেট আসবে, পরবর্তীতে কোয়াগুলেশন ফ্যাক্টরের সহযোগিতায় এই জায়গায় ক্লটিং হবে। তো এভাবে যখন তখন ক্লটিং হয়ে যাইতে পারে। এখন এখানে অ্যাকচুয়ালি ডিআইসিতে হয় কি, থ্রোম্বিন এই থ্রোম্বিন হচ্ছে একটা প্রোটিন। এই প্রোটিনটা হলো বডিতে থ্রোম্বিনের প্রোডাকশন অনেক বেড়ে যায়, এবং থ্রোম্বিন যে কাজটা করে ক্লটিংকে অ্যাক্টিভেট করে বা ক্লটিং সিস্টেমটাকে বেশি অ্যাক্টিভেট করে এবং বেশি ক্লটিং করতে হেল্প করে। তো এটা নর্মালি বডিতে একটা মানে নর্মাল লেভেলে থাকে বা যখন দরকার তখন আসে, কিন্তু এই ডিআইসির টাইমে এরা ওভার প্রোডাকশন হয়। তো তখন দেখা যায় যে লট অফ স্মল ক্লটস কিন্তু ব্লাড ভেসেলে তৈরি করে ফেলে, ফাইব্রিন ডিপোজিট সেখানে হয়। এবং ফাইব্রিন ডিপোজিট হওয়া মানেই তো সেখানে একটা মানে স্ট্রং ক্লট ফর্মেশন হয়েছে। এবং যখন ক্লট ফর্মেশন হয় তখন সেখানে অনেক বেশি প্লেটলেট এবং ক্লটিং ফ্যাক্টর অবশ্যই লাগবে, কারণ ক্লট ফর্মেশন তো প্লেটলেট ক্লটিং ফ্যাক্টর ছাড়া হবে না। তো এগুলা ওই ক্লট ফর্মেশনে চলে যাচ্ছে, ফলে ব্লিডিং ঘটাচ্ছে। কারণ হলো গিয়ে দেখো ব্লিডিং কেন হয়, কারণ যখন আমার দরকার তখন হচ্ছে গিয়ে আমি প্লেটিলেট আর ক্লটিং ফ্যাক্টর তো পাবো না, যেগুলো দরকার নেই শুধু বডিতে ক্লট ফর্মেশন করতে চলে যাচ্ছে। সো আমার বডির নর্মাল যে ফাংশন, যে ব্লিডিং যাতে না হয় সেটাকে ধরে রাখা, সেই কাজের জন্য আমি আসল কাজের জন্যই পাচ্ছি না প্লেটিলেট আর মানে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোকে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, দেখো ক্লট তো ফর্মেশন হইলো, আমার ভেসেলের বিভিন্ন জায়গায় ক্লট ফর্মেশন হইলো। সো ক্লট ফর্মেশন হওয়ার পরে কম্পেনসেটরি হিসেবে যাচ্ছে, অনেক বেশি ক্লট ফর্মেশন হয়ে যাচ্ছে, এখন একটু ভাঙা দরকার এইগুলোকে, এই ক্লটগুলো একটু ভাঙা দরকার, নাহলে তো অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে। তো কম্পেনসেটরি মেকানিজম হিসেবে আমাদের বডি এই ক্লটগুলোকে আবার ভাঙে, ফাইব্রিনোলাইসিস করে। ক্লট ভাঙা মানে কি, ফাইব্রিন ক্লটকে আমরা যখন ভাঙি সেটাকে আমরা বলি ফাইব্রিনোলাইসিস। তো এই ক্লটগুলোকে কিন্তু ভাঙে, বাট এই ভাঙলে এখানে আবার বিভিন্ন সাবস্টেন্স রিলিজ হয়, যেটাকে আমরা বলি ডি ডাইমার, মানে একটা সাবস্টেন্সের নাম হচ্ছে ডি ডাইমার, বা এটাকে আমরা বলি হচ্ছে ফাইব্রিন ডিগ্রেডিং প্রোডাক্টস বা এফডিপি, ঠিক আছে, ডি ডাইমার। তার মানে কি, একটা জিনিস লক্ষ্য করো, যখন অনেক বেশি ক্লট বডিতে ফর্মেশন হয়েছে সেগুলো ভাঙলেই তো আমি এগুলো পাবো, ডি ডাইমার বা ফাইব্রিন ডিগ্রেডিং প্রোডাক্টস, এগুলো তো আমরা পাবো ব্লাডে। তো আমি যদি ডি ডাইমার টেস্ট করি এবং টেস্ট করে দেখলাম যে ডি ডাইমার অনেক আছে, তার মানে এটা আমাকে ইন্ডিকেট করবে যেটা হচ্ছে ডিআইসি হয়েছে, এই পার্সেন্টটা ডিআইসি হয়েছে। এই জন্যই বডিতে কম্পেনসেটরি মেকানিজম সেগুলো ভাঙছে, ফাইব্রিনোলাইসিস হয়েছে এবং আমি ডি ডাইমার পাইছি। এবং এটা হচ্ছে প্লাজমিন নামে একটা প্রোটিন আছে, সেটার সহযোগিতায় হয় এই ক্লট ফাইব্রিনোলাইসিস। এবং দেখো এই যে তার মানে কি, এই ডি ডাইমার টেস্ট যেটা, এটাই কিন্তু বা ফাইব্রিন ডিগ্রেডিং বা এফডিপি যে টেস্ট, এটাই হচ্ছে কনফার্মেটরি টেস্ট আমাদের ডিআইসির জন্য। এই কথাটা মাথায় রাখবা, ডিআইসি ডায়াগনোসিস করছিলাম আমরা ডি ডাইমার দেখি বা এফডিপি দেখি। একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এরকম ক্লটিং পাই যে ভেসেলের মধ্যে অনেক ক্লটিং আছে, পাশাপাশি ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেড়ে গেছে, কারণ হচ্ছে ক্লটিং ফ্যাক্টরগুলা বা প্লাটিলেটসগুলা ওইগুলো হচ্ছে অনেক বেশি ডিপ্লেশন হয়ে গেছে বা এই ক্লট ফর্মেশনগুলোর কাজে ইউজ হয়ে গেছে, কনজিউম হয়ে গেছে। তো এটাই হচ্ছে কিন্তু ওভারঅল আমার মেকানিজম। হ্যাঁ, এটা বুঝলে তুমি ডিআইসির মেকানিজমটা বুঝছো। এখন কী ম্যানিফেস্টেশন আমি পাবো, মেইনলি এখানে আমরা বলি যে থ্রম্বোটিক ম্যানিফেস্টেশন থাকে আর হচ্ছে ব্লিডিং সিমটমস থাকবে, কারণ দুইটা ফেজ থাকে। কারণ এই যে ব্লাড ভেসেল, তো ব্লাড ভেসেলের মধ্যে এরা তো ক্লট ফর্মেশন করার মাধ্যমে থ্রম্বাই ফর্মেশন করতেছে, এবং থ্রম্বাই যেমন ধরো এরকম একটা থ্রম্বাই যখন ফর্মেশন হয়ে আসে, তো ব্লাড এখন যখন মুভ করবে, তো ব্লাড চলাচলের জন্য তো তেমন কোনো জায়গা নাই, ফলে এটাকে আমরা বলি থ্রম্বোসিস হওয়া। সো থ্রম্বোসিস হইলো।
তো এরকম থ্রম্বোসিস যখন হইলো এটাকে আমরা থ্রম্বোটিক ফিনোমেনন বলতে পারি। এর ফলে কী হবে, ধরো স্কিনে বিভিন্ন লেশন হতে পারে, ওইখানে ব্লাড সাপ্লাই ঠিক করে না পাওয়ার কারণে নেক্রোসিস হয়ে যাওয়া, মানে সেলগুলো পচে যাওয়া, মানে নষ্ট হয়ে যাওয়া, কিল হয়ে যাওয়া, গ্যাংগ্রিন হয়ে যাওয়া, ফলে এখানে কালারেশনেরও চেঞ্জ আসবে। তারপরে ধরো রেনাল ভেসেলে যদি ওইখানে ক্লট আটকে যায় তাহলে মাইক্রো ক্লটের কারণে, মাইক্রো থ্রম্বার কারণে রেনাল ফেলার হতে পারে। তারপরে ব্রেনের ভেসেলগুলোর ওই জায়গায় যদি আটকে যায়, এরকম থ্রম্বাই চলে যায়, তাহলে কী হবে, স্ট্রোক হবে, নিউরোলজিক্যাল বিভিন্ন প্রবলেম হবে। এবং পেরিফেরালি ধরো হাত পা, ফিঙ্গার টোস, ওই জায়গায় যদি এরকম মাইক্রোথম্বাইয়ের কারণে কিন্তু ওই জায়গায় ডিসকালারেশন, সোয়েলিং, নেক্রোসিস, গ্যাংগ্রিন এরকম হইতে পারে, পচেও যাইতে পারে, মানে এরকম একটা বিষয় আর কি, পচে যাওয়ার মতো ফিচার হওয়া, বা ওই জায়গায় আমরা দেখতেছি কালারের চেঞ্জ অনেক বেশি হয়ে গেছে, নেক্রোটিক একটা কালার চলে আসছে, গ্যাংগ্রিন ফর্মেশন হলে যেমন কালার আসে ওরকম আসতেছে। সো এগুলা মেনলি ফার্স্টে থ্রম্বোটিক ফেনোমেননগুলো আমরা পাই, কারণ এবং থ্রম্বোসিসের কারণে এখানে যেহেতু অনেক বেশি প্লাটিলেট, তারপর হচ্ছে ক্লটিং ফ্যাক্টর এগুলো ইউজ হয়ে গেছে, তাই পরবর্তীতে হচ্ছে ব্লিডিং সিমটমসগুলো আসে। বাট ব্লিডিং সিমটমসগুলো হচ্ছে মোস্ট কমন বা মোস্ট প্রমিনেন্ট হয়, কিন্তু যেমন আমরা দেখি গাম থেকে ব্লিডিং হচ্ছে, নোজ থেকে ব্লিডিং হচ্ছে, বিভিন্ন মানে যে সকল জায়গা দিয়ে, মানে কি বলে যে সকল এক্সিটের রুট আছে ওই সকল বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু ব্লিডিং হচ্ছে। ইভেন মাইনার উন্ডস থেকে অনেক ব্লিডিং হচ্ছে, যেখান থেকে এত ব্লিডিং হওয়ার কথা না। তারপরে পিটেচিয়াল হেমোরেজ দেখা যাইতে পারে, মানে স্কিনে রেড কালারের স্পট দেখা যাচ্ছে, কারণ এটা হচ্ছে ব্লিডিংয়ের কারণে এরকম হচ্ছে, যে ব্লিডিং হচ্ছে ইন্ডিকেট করে বডির মধ্যে ব্লিডিং। তারপর হচ্ছে ব্রুইজিং হইতে পারে, মানে স্কিনের নিচে একটা ধর আমি কালারেশন দেখলাম স্কিনের নিচে, সো স্কিনের নিচে যখন আমি কালারেশন দেখলাম তখন আমি এরকম একটা কালারেশন দেখলাম, সেই কালারেশনটা দেখে আমি বুঝলাম যে আচ্ছা হয়তো বা সাবকিউটিনিয়াসলি বা স্কিনের নিচে ওইখানে ব্লিডিং হচ্ছে। ঠিক আছে, এখন আসো যে মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অথবা জেনিটোইউরিনারি ব্লিডিং, কারণ হচ্ছে ওই যে বললাম না যে একটা পেশেন্টের হেমাচুরিয়া হয়েছে, তো হেমাচুরিয়া কেন হয়েছে, কারণ ওই যে জিএটিতে ব্লিডিং হইতে পারে, জেনিটোইউরিনারি ব্লিডিং হইতে পারে ইন্টারনালি। হ্যাঁ, সো ওভারঅল কথা অনেক ব্লিডিং টেন্ডেন্সি কিন্তু বাড়বে, এবং আর্লিতে দেখা যায় যে থ্রম্বোটিক সিমটমসগুলো থাকে, থ্রম্বোটিক ফেস, এবং লেটারে কিন্তু মানে ব্লিডিং যে ফেসগুলো এগুলো ব্লিডিং বেশি প্রমিনেন্ট হয় লাস্টের দিকে, এবং অনেক বেশি ব্লিডিং টেন্ডেন্সি থাকবে, আনকন্ট্রোলেবল ব্লিডিং। সো দুইটা ফেস, থ্রম্বোটিক আর হচ্ছে কনজাম্পশন ফেস। এটা গেল। এখন আসো যে কনজাম্পশন ফেজ মানে ওই যে ক্লটিং ফ্যাক্টরগুলো যখন অনেক কনজাম করে নিচ্ছে, প্লাটিলেটগুলো কনজাম করে নিচ্ছে, সো ব্লিডিং টেন্ডেন্সি বাড়বে। এখন আমরা কজগুলোকে যদি একটু আলাদা করে বলি, যে অবস্টেট্রিক কজ অর্থাৎ প্রেগনেন্সির ক্ষেত্রে অ্যাব্রাপশিও প্লাসেন্টা, অর্থাৎ প্লাসেন্টা যেটা থাকে এটা তো খুব ইম্পর্টেন্ট, রাইট? তো এই প্লাসেন্টা দেখা যায় প্রিম্যাচারলি বা অনেক আগে ভাগেই এরা সেপারেট হয়ে গেছে, সেপারেট হয়ে যাওয়ার কথা না কিন্তু এরকম হয়েছে, তো এই কন্ডিশনে কিন্তু ডিএইসি ফর্মেশন করতে পারে। অ্যামনিওটিক ফ্লুইড ইম্বলিজম, স্পেশালি চাইল্ড বার্থের টাইমে, তো মানে যেখানে থাকার কথা সেখান থেকে অন্য জায়গায় চলে গেছে, তো এরকম আর কি। তারপর হচ্ছে পোস্ট অ্যাবর্শন করা হয়েছে, তো এই অ্যাবর্শন সার্জারির বা অ্যাবর্শন হওয়ার পরে কমপ্লিকেশন হিসেবে এরকম ডিআইসি কিন্তু হইতে পারে। তারপরে ইনফেকশনের মধ্যে সেপসিস, স্পেশালি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যদি ইনফেকশন হয়, মেনিঙ্গোকক্কাল ইনফেকশন যদি হয়, নিসেরিয়া মেনিনজিটাইটিস ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ কক্কাই ব্যাকটেরিয়াটা দ্বারা। তারপরে ট্রোমা এবং সার্জারি, হ্যাঁ, যদি দেখা যায় যে ধরো হার্টের, লাংয়ের সার্জারি করা হয়েছে, তো এটার ফলে অনেক বেশি টিস্যু ড্যামেজ হবে, অনেক বেশি মানে প্রবলেম হবে। তারপরে সিভিয়ার বার্নস হয়েছে, অনেক বেশি পুড়ে গেছে একজন পার্সন, বা হিট স্ট্রোক করছে, ফ্রস্ট বাইট হয়েছে, এরকম বিভিন্ন কন্ডিশনে কিন্তু এই ডিএইসির চান্স বাড়বে। তারপরে যাদের মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হয় তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফিউশন রিয়াকশন হিসেবে এরকম হইতে পারে। স্নেক বাইটে স্নেক ভেনমটা কিন্তু ডাইরেক্টলি ক্লটিং ফ্যাক্টরসগুলোকে অ্যাক্টিভেট করে ব্লাড ক্লটিংয়ে হেল্প করতে পারে। তারপরে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনস এখানে কন্ট্রিবিউট করতে পারে। এগুলো আমরা পড়লাম সবই হচ্ছে অ্যাকিউট কন্ডিশন। তারপরে কিছু ক্রনিক কন্ডিশন আছে। ক্রনিক বললে ধরো একজনের অনেক দিন ধরে প্যানক্রিয়াটিক বা গ্যাস্ট্রিক ক্যান্সার আছে বা প্রোস্টেট ক্যান্সার আছে, সো সেই ক্যান্সার বা অ্যাডিনোকার্সিনোমাগুলোর কারণে তার হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে কিন্তু ডিএইসি হইতে পারে, এবং সেপ্টিসেমিয়ার কারণে হইতে পারে, স্পেশালি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ইনফেকশনে, বা যাদের অ্যাকিউট লিউকেমিয়ার মধ্যে অ্যাকিউট প্রোমায়োলোসাইটিক যে লিউকেমিয়া এটা যাদের আছে, সো এই লিউকেমিয়াটা থাকার কারণে এটা কিন্তু দেখা যায় যে একটা মানে এই সেলগুলা, এই ম্যালিগনেন্ট সেলগুলা, এই ক্যান্সারের যে ম্যালিগনেন্ট সেলগুলো থাকে সেগুলো এক ধরনের প্রোকোয়াগুলেন্টস রিলিজ করে, যেটা থ্রোম্বিনকে অ্যাক্টিভেট করে, এবং থ্রোম্বিনকে যদি অ্যাক্টিভেট করে এটা তো বেশি বেশি ক্লটিং ফর্মেশন করবে। তারপর হচ্ছে ইউটেরাসের মধ্যে ধরো ফেটাস মরে আছে, ডেড হয়ে আছে, সো তখন ওই ফেটাস থেকে কিছু সাবস্টেন্স রিলিজ হয়, যেমন ধরো থ্রোম্বোপ্লাস্টিন, তো এগুলো ম্যাটার্নাল ব্লাডে ঢুকে এরা ক্লটিংকে ট্রিগার করতে পারে। তারপরে পারপুরা ফালমিনাস নামে একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে যে মেনিঙ্গোকক্কাল সেপসিস যদি হয়, অর্থাৎ নিসেরিয়া মেনিনজিটাইটিস যে ব্যাকটেরিয়াটা আছে গ্রাম নেগেটিভ কক্কাই, এটাতে যদি ইনফেকশন হয় তাহলে এটা স্মল ভেসেলগুলোতে অনেক ধরনের ক্লট ফর্মেশন কিন্তু করতে পারে। এবং জায়েন্ট হেমানজিওমা বা যেটাকে আমরা ক্যাসাবাক মেরিট সিনড্রোম বলে থাকি, এটা এক ধরনের টিউমার, একটা বিনাইন টিউমার, বাট দেখা যায় যে এটা মানে এই টিউমারটা যখন হয় এরা প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টর এগুলাকে কী করে ট্র্যাপ করে এবং ডিস্ট্রয় করে ফেলে, এবং এগুলো যদি ট্র্যাপ ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি মানে এক্সেসিভ ক্লটিং হয়ে যাওয়ার চান্স থাকবে,
এবং আলটিমেটলি অনেক বেশি ব্লিডিংও হবে। এবং এখন তাহলে কী টেস্ট আমরা এখানে করবো, আমরা হচ্ছে এখানে যদি ক্লটিং টাইমটা দেখি, যে ব্লাড ক্লট করতে অনেক বেশি টাইম লেগে যাচ্ছে, অনেক বেশি প্রলং, মনে রাখবে এখানে সব কিছুই প্রলং বা ইনক্রিজড হয়। আমরা অনেক কিছুই দেখবো ইনক্রিজ, মানে সব জায়গায় ইনক্রিজ। সো তুমি যখন একটা সিনারিওতে দেওয়া আছে যে এইটা ইনক্রিজ, টুইটা ইনক্রিজ, তখন তুমি ডিএসি কিন্তু ধারণা করতে পারো। তবে মেজর বেশ কিছু জিনিস তোমার একটু মাথায় রাখতে হবে। ক্লটিং টাইম কেন ইনক্রিজ হয়, এই কারণটা যদি তোমার মাথায় থাকে না, তাহলে তুমি বুঝতে পারবা। এর কারণ হচ্ছে ক্লটিং টাইম তো ডিক্রিজ হবেই, কারণ ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেশি থাকবে, অনেক সময় ধরে ব্লিডিং হওয়ার চান্স থাকবে, কারণ ব্লিডিং টাইম অনেক বেশি থাকবে, কারণ প্লাটিলেট যেহেতু কনজিউম হয়ে যাচ্ছে, এদের অ্যাভেইলেবিলিটি কম থাকতেছে, ফলে অনেক ব্লিডিং শুরু হলে অনেক সময় ধরে থাকবে। ক্লটিং করার জন্য তো ক্লটিং ফ্যাক্টর লাগবে, দ্য প্লাটিলেট লাগবে, সেগুলো তো নাই, সেগুলো তো এনাফ নাই, সেগুলো তো কনজিউম হয়ে গেছে এই ডিআইসি ফরমেশনে। ঠিক আছে, তো এই জন্য এইটাই যেই কারণে হচ্ছে কি আমাদের ক্লটিং টাইম ইনক্রিজ করে এবং ব্লিডিং টাইমও ইনক্রিজ করে। ঠিক আছে, এবং মনে রাখবে একই সাথে ক্লটিং টাইম আর ব্লিডিং টাইম ইনক্রিজ করতেছে এরকম কেস কিন্তু বেশি একটা নাই। শুধু ডিআইসি বা ডিসিমেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন এবং ভন উইলিব্রান্ড ডিজিজ নামে একটা ডিজিজ আছে, এই দুইটা ডিজিজেই শুধু এরকম হয় যে ব্লিডিং টাইমও বাড়তেছে, ক্লটিং টাইমও বাড়তেছে। প্রথম মিন টাইমও এখানে কিন্তু বাড়ে। এখন প্রথম মিন টাইম কি, আমরা জানি যে ব্লাড যে ক্লটিং হওয়া বা কোয়াগুলেশন অর্থাৎ ফাইব্রিনোজেন থেকে ফিব্রিন ফর্মেশন হওয়া, এটার জন্য ক্লটিং যে পাথওয়ে আছে, মানে ক্লটিং কোয়াগুলেশনের যে পাথওয়ে, সেখানে এক্সট্রেনজিক একটা পাথওয়ে আছে, ইন্ট্রেনজিক একটা পাথওয়ে আছে। ইন্ট্রেনজিক পাথওয়েটা অনেক বড় একটা পাথওয়ে, রাইট? এখানে কিছু কোয়াগুলেশন ফ্যাক্টর কাজ করে, এখানে কিছু কোয়াগুলেশন ফ্যাক্টর কাজ করে। আলটিমেটলি সবাই ফ্যাক্টর টেনে হচ্ছে গিয়ে মোস্ট পসিবলি শেষ হয়, রাইট? টেনে যায়, পরবর্তীতে এরা সেম পাথওয়েতে আবার কমন পাথওয়েতে আবার ব্লাড কোয়াগুলেশনে করে। তো ওভারঅল কথা, এক্সটেনজিক পাথওয়েতে যখন ব্লাড কোয়াগুলেশন হয়, তখন সেটাতে যতটুকু টাইম লাগে সেটাকে আমরা বলি হচ্ছে প্রথম বিন টাইম। তো প্রথম বিন যে টাইমটা, এটা কিন্তু প্রলংড হবে, কারণ এই এক্সটেনজিক পাথওয়েতে একটা ইম্পর্টেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 7। তো এই ফ্যাক্টর 7ই তো এখানে কমে যাবে, কারণ এরা ব্লাড ভেসেলের মধ্যে যে ডিসিমিনেটেড কোয়াগুলেশনগুলো হয়েছে সেগুলো ফরমেশনে কন্ট্রিবিউট করবে, ফলে এরা কমে যাবে, ফলে এই জায়গায় বেশি টাইম লাগবে, ক্লটিং হইতে বেশি টাইম লাগবে। যদি এটাই অ্যাবসেন্ট থাকে, এটা যদি এনাফ অ্যাভেলেবেল না থাকে, তাহলে তো বেশি টাইম লাগবেই। আবার অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইমটা হচ্ছে গিয়ে ইন্ট্রেনজিক পাথওয়েতে ব্লাড ক্লটিং করতে যতটুকু টাইম লাগে। তো ইন্ট্রেনজিক পাথওয়েতে যে ক্লটিং ফ্যাক্টরগুলো লাগে, যেমন ধরো 8, 9, 11, তারপর হচ্ছে 12, এই ক্লটিং ফ্যাক্টরগুলো ওই যে আবারও ডিপ্লেটেড হয়ে যাবে, কমে যাবে, এনাফ অ্যাভেলেবেল থাকবে না, ফলে এখানেও এটাও ইনক্রিজড হবে। এবং থ্রম্বিন টাইমও এখানে ইনক্রিজ হয়, কারণ এখানে ফাইব্রিনোজেন এই যে একটা ক্লটিং ফ্যাক্টর, এটা তো খুব কম পরিমাণে থাকে, ফলে দেখা যায় যে আমাদের ফাইব্রিনোজেন থেকে ফিব্রিন এটাকে যে কনভার্ট করবে, এটা কনভার্ট করার জন্য আমাদের কি লাগবে? ফাইব্রিনোজেন তো লাগবে না, ফাইব্রিনোজেনই তো নাই। সো আমি এগুলোকে আমরা কনভার্ট করবো। সো দেখা যাবে এই জন্য আমাদের থ্রম্বিন টাইমও কিন্তু অনেক বেড়ে যায়, এবং এই কনভার্সনের কাজটা মেনলি থ্রম্বিন করে। তো থ্রম্বিন কিন্তু এই কাজটা করার জন্য এনাফ মানে অ্যাভেলেবেল ফাইব্রিনোজেনই পায় না। এবং প্লাটিলেট কাউন্ট অবশ্যই কমে যাবে, এটা এতক্ষণ ধরে বলতেছি যে প্লাটিলেটগুলো যেহেতু ক্লটিং ফরমেশনে চলে যাচ্ছে, ফলে এনাফ অ্যাভেলেবেল থাকবে না, কাউন্ট কম থাকবে। এবং দেখা যায় যে ফাইব্রিনোজেল লেভেল অবশ্যই কমে থাকবে, এটা একটা ক্লটিং ফ্যাক্টর, সো এটা ইউজ হয়ে যাবে। এবং ডি ডাইমার বা ফাইব্রিন ডিগ্রেডিং যে প্রোডাক্ট, সেগুলো নিয়ে আমি অলরেডি বলছি যে এগুলো কিন্তু মানে ক্লটগুলো তৈরি যেমন হয় ডিসিমেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশনে, ডিসিমিনেটেড ওয়েতে বডি কম্পেনসেটিভ মেকানিজম হিসেবে এই ক্লটগুলোকে আবার ব্রেকডাউনও করে। তো ব্রেকডাউন করার কারণে আমি বডিতে অনেক পরিমাণ কিন্তু এই ডিগ্রেডিং ফাইব্রিন ভাঙার যে প্রোডাক্টগুলো, ফাইব্রিন আমি ভাঙা ফেলছি, তারপর যে প্রোডাক্টগুলো আমি পাইছি প্লাজমিনের সহযোগিতা আমি এটা ভাঙছি। সো এই প্রোডাক্টগুলো যেমন ডি ডাইমার, এটার মধ্যে একটা প্রোডাক্ট, সো এই প্রোডাক্টগুলো আমি অনেক বেশি পরিমাণে পাবো, এবং এটাই কনফার্মেটরি টেস্ট। তারপরে পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি আমি করি, পেরিফেরাল ব্লাড স্মেয়ার তৈরি করি, তাহলে আমি সিস্টোসাইট পাবো, অর্থাৎ ফ্র্যাগমেন্টেড আরবিসিগুলো কেন পাবো? কারণ ধরো স্মল ব্লাড ভেসেলস, তো এই ব্লাড ভেসেলের মধ্যে যখন এই ক্লট ফর্মেশন হয়ে আছে, যখন আরবিসি যখন এই ব্লাড ভেসেল দিয়ে চলাচল করবে, তখন ওই টাইমে আরবিসিগুলো ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, খণ্ড হয়ে যায়। সো আরবিসিগুলো যখন খণ্ড বা ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, তখন হচ্ছে এক ধরনের অ্যানিমিয়া কিন্তু হয়, আমরা বলি যে এক ধরনের হেমোলাইটিক অ্যানিমিয়া হয়। ঠিক আছে, আমরা দেখবো কি হেমোলাইটিক অ্যানিমিয়া হয়। তো এবং আমরা যদি ফ্যাক্টর এসে করি, আমরা ক্লটিং ফ্যাক্টরের পরিমাণ যদি বের করতে চাই, তাহলে অনেক ফ্যাক্টর কিন্তু আমরা কম পাবো, রাইট? এবং দেখো কোন ক্যান্সারের ক্ষেত্রে মেইনলি ডিআইসি হইতে পারে: প্রোস্টেট ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, স্টোমাক ক্যান্সার এবং লাং ক্যান্সার। ঠিক আছে, স্পেশালি অ্যাডিনোকার্সিনোমাগুলা। এবং এখানে হচ্ছে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, এই কথাটা ইম্পর্টেন্ট। এবং এখানে কনফার্মেটরি টেস্ট হচ্ছে ডি ডাইমার টেস্ট বা এফডিপি টেস্ট যেটা। এবং কোয়াগুলেশন অ্যাসে আমরা কোনটার ক্ষেত্রে করলে বেশি ডিক্রিজ পাবো? মনে রাখবা ডিএইসিতে ফ্যাক্টর 1, 2, 5, 8 এবং 10 এই ফ্যাক্টরগুলো, এই ক্লটিং ফ্যাক্টরগুলো বেশি কমে যায়। ঠিক আছে, কারণ এগুলো বেশি কনজিউমড হয় এক্সেসিভ ক্লট ফর্মেশনে বা ডিসিমিনেটেড ক্লট ফর্মেশনে। এবং কোন কন্ডিশনে ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম দুইটাই ইনক্রিজ হয়? ভন উইলিব্রান্ড ডিজিজ আর ডিএইসি।